শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর আমরা সেই সমস্ত খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আপনাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের আরও একটি ফ্যান ফিকশন, তানিমা সাহার কলমে ব্রহ্মরাক্ষসের কবলে তারানাথ। শুরু হচ্ছে ব্রহ্মরাক্ষসের কবলে তারানাথ। ফ্যানের হাওয়াটাও যেন ঘরের ভেতরের বাতাসটাকে আরো আগুনের হলকার মতো লাগছে। আর অফিসের ফ্যানগুলোকে দেখলে মনে হবে যে তারা যে ইয়াম মোটা ভারী বপু নিয়ে টিমটিমিয়ে ঘুরছে, তাতেই বোধহয় তাদেরকে উদ্ধার করে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি এই ফ্যানগুলো বোধহয় সেই দাপর যুগ থেকে এক টানা ঘুরতে ঘুরতে কলিযুগে এসে ক্লান্ত হয়ে গেছে, তাই আর ঘুরতে পারছে না। ফ্যানগুলোর ক্লান্ত বদনে ঢিমঢিমে তালে ঘোড়া দেখে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। অতএব সেই ক্লান্তি দূরীকরণের হেতু ইদানিং অফিস সেরে গঙ্গার ধারে গিয়ে ঘণ্টাখানেক হাওয়া খেয়ে তারপর বাড়ি যাই। আমি ব্যাচেলার মানুষ, বাড়িতে অপেক্ষা করে থাকার মতো শুধু মা আছেন। আজ গঙ্গার ধারে এসে একটা সিঁড়িতে বসে ঠোঙায় করে ঝালমুড়ি খেতে খেতে আমি মনে মনে ভাবলাম, কিশোরী এখন থাকলে দুটো কথা বলা যেত। আমারও ইদানিং এত কাজের চাপ বেড়ে গেছে, আর কিশোরীটাও নতুন পদোন্নতি পেয়ে আরও ব্যস্ত হয়ে পড়েছে। অবশ্য এবার আমারও একটা পদোন্নতি হওয়ার সুযোগ আছে। ইস, কিশোরী থাকলে এই কথাগুলো বলতে পারতাম। না, আজ বাড়ি ফিরেই কিশোরীকে একটা ফোন করব। কি হে, কি বিড়বিড় করছো একা একা? কিশোরীর মতো গলার স্বর শুনে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি কিশোরী দাঁড়িয়ে আছে। আমি হেসে বললাম, তুমি এখন এখানে? অফিস কি ছুটি হয়ে গেল? কিশোরী আমার পাশে বসতে বসতে বলল, আর বলো না ভাই, অফিসের চাপে চ্যাপটা হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। পদোন্নতি তো নয়, যেন ফাঁসির দড়ি, যে যেদিক থেকে পারছে টেনে যাচ্ছে। আজ ভাগ্যক্রমে কাজ কম থাকায় তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছি, তাই ভাবলাম খানিকক্ষণ গঙ্গার ধারে কাটিয়ে যাই। এছাড়া যা গরম পড়েছে, বাবা উফ, হ্যাঁ একেবারে অসহ্য। আমার তো মাঝে মাঝেই মনে হয় এই গঙ্গা পাড়েই একটা টং দোকান খাটিয়ে বসে পড়ি। আমার কিশোরীর কথা শুনে খুব হাসি পেল। কিশোরীর বরাবর শিশুসুলভ ব্যবহার। হাসতে হাসতেই আমি বললাম, আমি এখনই ভাবছিলাম যে আজ বাড়ি গিয়ে তোমাকে ফোন করব। অনেকদিন কথা হয় না, কিন্তু দেখো কি কাকতালীয় ব্যাপার, তোমার সাথে এখানেই দেখা হয়ে গেল। ভাই ভাই ভাই, ওটাকে কাকতালীয় বলো না, ওটাকে মনের টান বলে, বুঝলে? মনের টান। কিশোরী হাসতে হাসতে উত্তর দেয়। একটু থেমে কিশোরী বলে, আজ না মনটা বড্ড তারানাথ তারানাথ করছে, যাবে নাকি একবার? আমি একটু ভেবে বললাম, যাওয়া যেতেই পারে, কিন্তু মাকে তো কিছু জানানো হয়নি, উনি না আবার চিন্তা করেন। কিন্তু তোমার কি হলো বলো তো? আজকাল দেখি নিজে থেকেই তারানাথের বাড়ি যাওয়ার জন্য উৎসাহ দেখাচ্ছ। কিশোরী আলতো হেসে, আসলে তারানাথের সাথে পরিচয় হওয়ার আগে আমার জীবনটা এক অন্যরকম গতিতে চলছিল। বাধা ধরা অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস। কিন্তু তারানাথের বাড়ি গেলে ইদানিং যেন মনটা খুব ভালো থাকে, সময়টাও বেশ ভালো কাটে। আমি হেসে বললাম, চলো তবে যাই। মটলেনে তারানাথের বাড়ি থেকে খানিকটা আগে নেমে আমাদের পরিচিত দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিয়ে নিলাম। আমি এসে দেখি কিশোরীও বড় একটা ঠোঙায় করে কি যেন নিয়ে এসেছে। ঠোঙার বাইরে অত্যন্ত সুগন্ধ ভেসে আসছে। তারানাথের দরজায় এসে টোকা দিতেই চারি দরজা খুলে দেয়। মেয়েটাকে যতবার দেখি ততবারই মনটা ভালো হয়ে যায়। মনে হয় আমার যদি কখনো মেয়ে হয়, সে যেন চারির মতো হয়। আমাকে দেখেই চারি খুব খুশি হয়ে বলে, ও মা, তোমরা যে, আসো আসো ভেতরে আসো, বাবা আজই তোমাদের কথা বলছিলেন।
বাড়ির ভেতরে ঢুকেই কিশোরী চারির হাতে কাগজের ঠোঙাটা দিয়ে বলে, দেখিস মা, গরম কিন্তু। চারি মিষ্টি হেসে মাথা নাড়িয়ে বলে, বাবা ভেতরে বসে আছে, তোমরা ভেতরে যাও, আমি চা নিয়ে আসছি। আমরা ভেতরে গিয়ে দেখি তারানাথ একটা তক্তপোষে বসে কোনো একটা বই পড়ছিলেন। ঘরের আলো জেলে চারি এরই মধ্যে সন্ধ্যাবাতি জেলে গেল। তারানাথ আমাদের আশাতে সবসময়ই খুশি হন, কিন্তু আজকে দেখি তাকে একটু বেশি পরিমাণে উৎফুল্ল। আমি সেটা দেখে বললাম, ঠাকুর মশাই, আজ দেখছি অত্যন্ত প্রফুল্লিত, তা ব্যাপারটা কি জানতে পারি? তারানাথ মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, আমার প্রফুল্লতার কারণ জানতে হলে যে তোমাকে পাশের ঘরে যেতে হবে। কিশোরী কৌতুকের সুরে বলে ওঠে, পাশের ঘর মানে তো আপনার শোয়ার ঘর, তবে কি? কিশোরী কিছু ভুলভাল বলার আগেই আমি তার হাতটা খপ করে ধরে গলা খাঁকড়িয়ে বলে উঠি, নতুন কিছু কিনেছেন বুঝি ঠাকুর মশাই? তারানাথ আমাদের চেনেন অনেক দিন, আর উনি যে আমাদের অত্যন্ত স্নেহ করেন সেটাও স্পষ্ট বুঝতে পারি। না হলে আমরা দুজন যে যখন তখন তার অভিজ্ঞতার গল্প শোনার জন্য হামলে পড়ি, সেটাতে তিনি কখনো বিরক্ত হন না। তাই হয়তো কিশোরীর চটুলতার জন্য তিনি কখনো ক্ষুণ্ণ হন না। তারানাথ আমার মনের ভাবটা বুঝে বললেন, একবার যাও না ঘরে, গেলেই বুঝতে পারবে। আমরা অগত্যা বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম ও ঘরে। জিনিসটা দেখে আমি অত্যন্ত পুলকিত হয়ে তৎক্ষণাৎ বাইরে এসে বললাম, কবে দিয়ে গেল? তারানাথ বলেন, এই দিন দুই হয়েছে। কিশোরী বলে, রংটাও কিন্তু বেশ হয়েছে, একেবারে জমকালো কালো। আমি জিজ্ঞেস করলাম, কানেকশন দিয়ে গেছে? তারানাথ বলেন, হ্যাঁ, আজ দুপুরেই দিয়ে গেছে। আবেদনপত্র দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তা মঞ্জুর হয়ে দিন দুয়েক আগে টেলিফোনখানা লাগিয়ে দিয়ে গেছে। কিশোরী বলে, তা যাচাই করেছেন তো টেলিফোনটা কাজ করছে কিনা? তারানাথ আফসোস করে বলেন, না, তা হয়নি, আমি তো কারো নম্বর জানি না। কিশোরী তখন আমার দিকে তাকিয়ে বলে, তুমি বরং তোমার বাড়িতে একবার ফোন করে দেখো তো বিভূতি, ঠাকুর মশাইয়ের ফোনটা চেক করাও হয়ে যাবে, আর মাসিমার দুশ্চিন্তাটাও কিছুটা কমবে। এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। নাও নাও, ফোন করো। তারানাথের অনুমতি নিয়ে আমি টেলিফোনে বাড়িতে কথা বলে এসে দেখি চারি আমাদের জন্য চা আর গরম গরম সিঙারা আর মুসুরির ডাল বড়া নিয়ে এসেছে। আমি তখন কাগজের ঠোঙার ভেতর থেকে বেরিয়ে আসা সুগন্ধের কারণ বুঝতে পারলাম। আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে কিশোরী বলে, কথা হলো বাড়িতে? আমি বললাম, হ্যাঁ, মা বলেছেন আমাদের সকলকে একদিন আমার বাড়িতে গিয়ে দুটো মুখে নিয়ে আসতে। তোমাকেও কিন্তু আসতে হবে কিশোরী। আমি গিয়ে কিশোরীর পাশে বসতেই কিশোরী বলে, আচ্ছা ঠাকুর মশাই, আপনার কাছে তো সবসময় পিশাচিনি, ডাকিনি বা ওই অভিশাপের গল্প শুনেছি, কিন্তু কখনো ভূত বা রাক্ষসের গল্প তো শুনিনি। তাহলে এরা কি শুধু বইতেই থাকে? সুযোগ বুঝে আমি প্যাকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বার করে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে বললাম, আপনার কি কখনো এমন কিছুর অভিজ্ঞতা হয়নি? তারানাথ একটু হেসে বলে, এমন অভিজ্ঞতাও আছে বই কি। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ফস করে তাতে আগুন জ্বালিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা ছেড়ে বলেন, একবার এক সাংঘাতিক রাক্ষসের কবলে পড়েছিলাম, সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারানাথের কথাটা শুনেই আমরা দুজনে একটু গুছিয়ে বসলাম। তারানাথ সিগারেটে আরো দুটো টান দিয়ে বলেন, তোমরা রাক্ষস বলতে কি বোঝো? আমি বললাম, ওই তো যারা অন্ধকারের দাস, রক্তভোগী, মাংসভোগী, অনাচার দুরাচার করছে, কোনো ধর্মীয় অনুষ্ঠান আচারে বাধা দেয়, তাদের বিশাল আকার হয়, হাতে পায়ের নখ থাকে ভীষণ বড়, মাথায় থাকে শিং, আর মুখ থেকে বুনো শুয়োরের মতো বেরিয়ে আসে দুটো বড় বড় সোঁচালো দাঁত।
আমার কথা শুনে তারানাথ বলেন, ঠিকই বলেছ। তবে যদি কোনো রাক্ষস এমন হয় যে শাস্ত্রজ্ঞ, মন্ত্রজ্ঞ এবং ধর্মীয় কার্যকলাপে সিদ্ধ। কিশোরী চোখ কপালে তুলে বলে, বলেন কি ঠাকুর মশাই, এরকমও হয় নাকি? তারানাথ বলেন, নিশ্চয়ই হয়। তোমরা কি জানো রাক্ষস কত রকমের হয়? আমাদের এক একটা অপশক্তি, এক একটা অবনতি, এক একটা রাক্ষস। নরক রাক্ষস, প্রলয় রাক্ষস, পাতাল রাক্ষস থেকেও ভয়ঙ্কর এবং শক্তিশালী রাক্ষস হলো ব্রহ্ম রাক্ষস। যে রাক্ষসের ব্রহ্ম অর্থাৎ বিশ্বের জ্ঞান থাকে সেই হয় ব্রহ্ম রাক্ষস। সাধারণত যখন কোনো কর্তব্যবনিষ্ঠ জ্ঞানী ব্রাহ্মণ লোভে বা লালসার বশীভূত হয়ে কোনো অনীতি বা দুর্নীতি করে, তখন ব্রাহ্মণ দেবের অভিশাপে সে ব্রহ্ম রাক্ষসের রূপ নেয়। আমাদের সনাতন ধর্মে যে 18খানা পুরাণ আছে, সেইখানে ব্রহ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, কৃষ্ণ পুরাণ এবং নারদ পুরাণে ব্রহ্ম রাক্ষসের উল্লেখ পাওয়া যায়। তারপর যুগে যে সময় শ্রীকৃষ্ণ তার লীলা দেখাচ্ছেন, সেই সময় ব্রহ্ম রাক্ষসের উল্লেখ পাওয়া যায়। ইতিহাসের পাতার বদল হলেও সেইখানে উল্লিখিত কুশক্তিদের কিন্তু পরিবর্তন হয় না। তারাও ইতিহাসের সিঁড়ি বেয়ে বেয়ে বর্তমানের পাতাতেও চলে আসে। ব্রহ্ম রাক্ষস তো এমনিতে ঘুমিয়ে থাকে, কিন্তু তাকে যদি একবার জাগিয়ে তোলা হয় তখন চরম বিনাশ আনতে পারে। কিশোরী কখনো অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে পারে না। এবারও তার অন্যথা হলো না। সে বলে উঠল, তারপর কি হয়েছিল? হারাতে পেরেছিলেন ওই ব্রহ্ম রাক্ষসকে? তারানাথ এবার একটু রেগে বললেন, তুমি কি কোনো বই পড়ার সময় শুরুটা না পড়ে শেষের দিকটা আগে পড়ে নাও? আমি দেখলাম যে আবহাওয়া সুবিধের নয়। আমি আমতা আমতা করে বললাম, ঠাকুরমশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, আপনি বলুন। তারানাথ আমার কথা শুনে একটা নিঃশ্বাস ফেলে আরো একটা সিগারেট জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলেন, তোমাদের ব্রহ্ম রাক্ষস সম্পর্কে একটু বলার পেছনে কারণ হলো, এরপর আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনে তোমরা বুঝতে পারবে যে কেন আমি ওই কথাগুলো বললাম। সময়টা ছিল শীতকাল। জানি আমার তখন 14 বছরের হয়েছে। তোমাদের বৌঠানের সেই সময় শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না। তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার অন্ন জলের কোনো অভাব না হলেও ঘরের এবং বাইরের কাজটুকু সেই সময় নিজেদেরকেই সামলে নিতে হচ্ছিল। এই রকম যখন একটা সময় চলছে, তখন একদিন বাজার থেকে এসে দেখি দাওয়ায় জবু থবু হয়ে একজন ভদ্রলোক বসে আছে। সেদিন শীতটা খানিকটা প্রবল ছিল ঠিকই, কিন্তু এতটাও ছিল না যে এইভাবে এক জায়গায় বসে থাকতে হবে। বাজারের থলিটা চারির হাতে ধরিয়ে দিতে চারি বলে, বাবা, এই ভদ্রলোক তোমার খোঁজ করতে করতে বাড়িতে আসেন, তারপর থেকে এখানেই এভাবে বসে আছেন। আমি জল নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি কোনো কথাই বলছেন না, কি যেন বিড়বিড় করে যাচ্ছেন তখন থেকে। ঠিক আছে মা, তুই যা, আমি দেখছি। কথাটা বলে আমি ভদ্রলোকের কাছে গেলাম। ভদ্রলোকের কাছে যেতেই আমি চূড়ান্ত চমকে উঠলাম। ভদ্রলোক সামনের দিকে করে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। আমি দেখলাম তার মাথার ঠিক মাঝখানে, মানে যেটাকে আমরা ব্রহ্মতালু বলি, সেখানে জমাট পাকা অন্ধকার, আর তা থেকে বেরিয়ে আসছে কিছু পুড়ে যাওয়ার দুর্গন্ধ। যদিও এই লক্ষণটি সাধারণের চোখে ধরা পড়ার মতো নয়, তাই জানি শুধু ভদ্রলোকটির বিড়বিড় করাটুকুই শুনেছে। মাতু পাগলির আশীর্বাদে আমি মানুষের মধ্যে তার কিছু অন্তর্নিহিত লক্ষণ দেখতে পাই। ভদ্রলোকটির বসন ভূষা দেখে মনে হচ্ছে ভদ্রলোক বেশ সম্ভ্রান্ত ঘরের লোক। তবুও তার এমন করুণ দশা কি করে হলো তা জানার জন্য আমার খুব উৎসাহ হয়। ভদ্রলোকটি তখনও বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে।
আমি একটু কান পেতে শোনার চেষ্টা করতেই বুঝতে পারলাম যে ভদ্রলোক এক নাগারে একটা প্রাচীন মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ এই ধরনের মন্ত্র পাঠ এখন এই সময় হয় না, বা বলা ভালো কেউ করে না। আমি খানিকটা এগিয়ে ধীর স্বরে বললাম, শুনছেন? কে আপনি? কি নাম আপনার? কিন্তু ভদ্রলোক তখনও একইভাবে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন। বুঝতে পারলাম ভদ্রলোক ঠিক নিজের বশে নেই। হয়তো কিছু সাংঘাতিক ঘটনার সাক্ষাৎ পেয়ে ভদ্রলোক এমন হয়ে গেছেন। আমি ছুটে ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জলের ঘটিটা নিয়ে এসে তা থেকে খানিকটা জল হাতে নিয়ে একটা জাগরণ মন্ত্র পড়ে জলটা তার গায়ে ছিটিয়ে দিতেই লোকটা থরথরিয়ে কেঁপে উঠে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। স্পষ্ট বুঝতে পারি ভদ্রলোকটির ওপর অত্যন্ত শক্তিশালী কিছু ছায়া পড়েছে। আমি তাকে ধরে ধরে খাটিয়ায় শুইয়ে দিলাম। আমার যৌবন বয়সে বিভিন্ন সাধু সন্ন্যাসী সঙ্গ পাওয়ায় আমার কিছু আয়ুর্বেদিক জ্ঞান ছিল। আমি চারিকে কয়েকটা জিনিস আর এক টুকরো আদা দিয়ে বললাম যে ওগুলো ভালো করে জলে সেদ্ধ করে একটু ঠান্ডা করে জলটা ছেঁকে নিয়ে আসতে। কিছু পরে চারি ভেষজ জলটা নিয়ে আসলে সেটা আমি তাকে অল্প স্বল্প করে খাইয়ে দিতে একটু পরেই ভদ্রলোকের জ্ঞান ফিরে এলো। চোখ খুলে আমাকে সামনে দেখে আমার পা ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, বাঁচান, বাঁচান আমাদের ঠাকুর মশাই, আমাদের বাঁচান। একটু বলে তিনি আবার কাঁদতে থাকেন। ভদ্রলোকটি বয়সে আমার চেয়ে খানিকটা বড় হবেন। আমার কেউ পা জড়িয়ে ধরলে বড় অস্বস্তি হয়, আর ইনি বয়সে বড়। আমি তাকে দু বাহুতে ধরে উঠিয়ে খাটিয়ায় বসিয়ে বলি, আপনি একটু শান্ত হন। কি হয়েছে সেটা খুলে বলুন। আমি কথা দিচ্ছি আমার যতটুকু সাধ্যের মধ্যে হবে আমি তার সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করব। কথা বলার সময় আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখলাম যে তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ অতি স্পষ্ট। আতঙ্ক ক্লিষ্ট দুটো রাত জাগা চোখ। পোশাক পরিচ্ছদে বেশ বড় লোক মনে হলেও চোখ মুখ দেখে বোঝা যায় বেশ কয়েকদিন ধরেই তিনি ভালো করে খাওয়া দাওয়া করেননি। গাল মুখ সব শুকিয়ে গেছে। ভদ্রলোক একটি গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, আমার নাম দিগ্বিজয় পাল। আমার নিবাস সোনামুড়া অঞ্চলে। সেখানে আমাদের কাঠের ব্যবসা আছে, পারিবারিক ব্যবসাই বলতে পারেন। বাড়িতে একটি গোয়াল ঘরও আছে, মানে ছিল, এখন আর নেই। তাছাড়া দুখানা মাছের ভেড়ি এবং একটা পট্ট বস্ত্র কারখানা আছে। এই পট্ট বস্ত্র কারখানাটি আমার ছোট বোন দীপশিখা দেখাশোনা করে। বোনটি আমার বড় গুণী, জানেন। বড় সাধ করে আমার ছোট বোনটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু হায় বিধাতার বিধান, স্বামী ঘরের সুখ বোধহয় তার কপালে ছিল না। 1.5 বছরের মাথায় সে বিধবা হলো। তারপরেও বোন তার শ্বশুর বাড়িতেই থাকতে চেয়েছিল, কিন্তু ওইখানে এত কঠোর কঠিন নিয়মে তাকে বেঁধে দেওয়া হলো যে বড় ভাই হয়ে আমার ওইটুখানি আদরের বোনের দুরবস্থাটা আমার চোখে সইল না। বোনকে তাই বাড়িতে নিয়ে এলাম। আমার বাবা মায়ের মৃত্যু অনেকদিন আগেই হয়েছিল। বাড়িতে তাই আমার স্ত্রী রজনী, 2 ছেলে প্রতাপ এবং রাজেন্দ্র ও এক কন্যা বিদুষী। ছেলেরা আমার যমজ। আমার বাড়িতে এক দূর সম্পর্কের আত্মীয় থাকেন, আমাদের আশ্রিত বলতে পারেন। তিনি আমাদের একটা মাছের ভেড়ি দেখাশোনা করেন। আমাদের সাথে তার বিশেষ কথাবার্তা হয় না, মূলত নিজের কাজ নিয়েই থাকেন তিনি। এইটুকু বলে দিগ্বিজয় হাঁপাতে লাগলেন। বুঝতে পারলাম তিনি একটু সময় নিচ্ছেন। আমি চুপ করে বসে অপেক্ষা করতে লাগলাম।
একটু পরে দিগ্বিজয় বলেন, ঠাকুর মশাই, ঈশ্বরের আশীর্বাদে সব ঠিকই চলছিল। আমি বা আমার পরিবার আধুনিক মানসিকতা সম্পন্ন। বোনের বয়স সবে 20। আমার মনে এখন একটা চিন্তা যে এত বড় জীবন সে একা কি করে কাটাবে। স্ত্রীর সাথে তাই পরামর্শ করে সিদ্ধান্ত নিই যে বোনের আবার বিয়ে দেব। আমার স্ত্রী রজনীর কাছেও দীপশিখা সন্তান তুল্য। দুজনেই যখন সম্মতিক্রমে সিদ্ধান্ত নিলাম, তখন সেই অনুযায়ী ছেলেও খুঁজতে থাকি। আর ঈশ্বরের অশেষ আশীর্বাদে আমরা আমাদের মনের মতো একটি ছেলে পেয়েও যাই। ছেলেটির নাম পরিতোষ। সেই মতো কথাবার্তা এগোলে আমরা দীপশিখা আর পরিতোষের আশীর্বাদটা সেরে নিই। সেদিন সবকিছু ঠিক মতো চলছিল। সমস্যা শুরু হয় পরের দিন রাত থেকে। বাড়িতে একটা বিয়ে হবে, একটা সাজ সাজ রব ছিল গোটা বাড়ি জুড়ে। আশীর্বাদের পরের দিন ব্যবসা সংক্রান্ত কিছু কাজের জন্য এদিক ওদিক একটু ছোটাছুটি করতে হয়েছিল। তাই সেদিন রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন বেশ গভীর। হঠাৎ হঠাৎ আমার গোয়াল ঘর থেকে তীব্র হুলুস্থুলুর শব্দ ভেসে আসে। যেন ভয়ানক কিছু একটা দেখে গরুরা খুব ভয় পেয়েছে। আমার 4টে গরুর মধ্যে একটি গরু গর্ভবতী ছিল। সেই গরুটির কি কিছু অসুবিধা হলো? এখন শীতকাল, তাই সাপ আসার সম্ভাবনা তো নেই বললেই চলে। তবে কি চোর এলো? ভাবনাটা মাথায় আসতেই একটা লাঠি আর লণ্ঠন নিয়ে গোয়াল ঘরে ঢুকলাম। গোয়াল ঘরে ঢুকে তো আমি অবাক। সব কটা গরু ঘুমোচ্ছে। খুব খুব আশ্চর্য হলাম। তাহলে তাহলে আমি যে একটা হুলুস্থুলুর শব্দ শুনেছি, সেটা কি তবে আমার মনের ভুল? আমি ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। রাতে আর কোনো সমস্যা হয়নি। পরদিন ঘুম ভাঙে আমার বোনের চিৎকারে। আমি ছুটে গিয়ে দীপশিখার ঘরে গিয়ে দেখি সে ঘরে নেই। বিছানা থেকে নিচে পড়ে আছে আর 2 হাত দিয়ে বাঁ পায়ের উরুর দিকে চেপে ধরে আছে, আর সেখান থেকে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসছে। আমি ছুটে বোনের কাছে গিয়ে একটা কাপড় দিয়ে জায়গাটা চেপে ধরলাম। সেই দৃশ্য দেখে মাথা ঠিক ছিল না আমার। আমি চিৎকার করে বললাম, এই কে কোথায় আছিস, শিগগির আয়। চাকর বাকরেরা ছুটে এলে তাদের একজনকে ডাক্তার ডাকতে পাঠালাম, আর বাকিদের বললাম যে কাঁচা হলুদ বেটে নিয়ে আসতে। ততক্ষণে রজনীও চলে এসেছে। কাপড়টা সরিয়ে তাতে হলুদ বাটাটা চেপে ধরতে রক্তপাত খানিকটা কম হলো বটে, তবে অতটা রক্তপাতে দীপশিখাও দুর্বল হয়ে পড়ে আর যন্ত্রণায় কাতরাতে থাকে। ইতিমধ্যে ডাক্তার এসে ভালো করে ঘা পরিষ্কার করে আয়োডিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আমি জিজ্ঞেস করি তাকে, কি করে হলো রে এটা? উত্তরে দীপশিখা যা বলল সেটা শুনে শুধু আমার কেন, যে কোনো কারোরই অবিশ্বাস্য মনে হবে। সে বলে, বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যে আমি গভীর ঘুমিয়ে গিয়েছিলাম। বেশ অনেক রাতের দিকে গোয়াল ঘর থেকে কিসের যেন একটা জোরালো শব্দ পেলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সব শান্ত। আমিও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভোরবেলায় হঠাৎ হ্যাচকা টান খেয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘরের আবছা আধারে আমি চাপ চাপ অন্ধকার মাখা এক বিকটাকার অবয়বকে দেখতে পাই। হঠাৎ মুহূর্তেই সেই অবয়বটা ধারালো কিছু দিয়ে আমার পায়ের এই জায়গাটা চিড়ে দিল। আমি ধীর স্বরে বললাম, তার মানে গোয়াল ঘরে রাতে নিশ্চয় কিছু ছিল। এই একই আওয়াজ বিদুষীও শুনেছে, আর সকালে রজনীও জিজ্ঞেস করেছিল যে গোয়াল ঘরে কিসের শব্দ হলো। সবটা কেমন যেন তালগোল পাকিয়ে গেল। ডাক্তার দীপশিখাকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে বিশ্রাম করতে বলে চলে গেল। আমরা সেদিন
বেশ ভয়ে ভয়েই সারাদিন কাটালাম। রাতে রজনী বলে যে দীপশিখাকে যেন একা না ঘুমোতে দিই। আমিও ভাবলাম মেয়েটির কদিন পরেই বিয়ে, তাই এখন থেকে একটু সাবধানে থাকা ভালো। তাই সেদিন রাতে দীপশিখার ঘরে বিদুষীও ঘুমালো। কি মনে হতে আমি সেদিন প্রতাপ আর রাজেন্দ্রকেও নিজেদের কাছেই ঘুম পাড়ালাম। সেদিন আবারও গত রাতের মতো গোয়াল ঘরে প্রচন্ড হুলুস্থুলু শোনা গিয়েছিল। আগের দিনের মতো লাঠি আর লণ্ঠন নিয়ে গিয়ে গোয়াল ঘরে কিছুই দেখতে পাইনি, কিন্তু ঘরে ফিরে আসার সময় একটা বিকট আকার ছায়া দেখতে পাই। বুকের ভেতরটা আমার ছ্যাঁত করে ওঠে। চকিতে পিছনে ফিরেও কাউকে দেখতে পাই না। সেদিন রাতটুকু ভালো করে ঘুমও হয়নি। পরদিন সকালে উঠে যা দেখি তাতে আমার বুকের রক্ত হিম হয়ে যায়। আমি দেখি আমার ছেলে আর মেয়ের ঘরে কেউ বড় বড় পাথরের চাই ফেলে রেখেছে, আর চাইটা ফেলা হয়েছে ঠিক বিছানার শিয়র বরাবর। যদি গত রাতে ছেলে মেয়েরা নিজেদের ঘরে ঘুমোতো তাহলে যে কি হতো ঠাকুর মশাই, সে কথা ভাবতেও আমার গা কেঁপে উঠছে। দুদিনের চাপে আমার একটা বিষয় খেয়াল হয়নি, কিন্তু আজ খেয়াল হলো। বিষয়টা মাথায় আসতেই এই দিনের বেলাতেও আমার পিঠ বেয়ে হিম স্রোত নেমে গেল। দীপশিখার বেলায় হোক কি আমার ছেলে মেয়ের বেলায়, প্রতিবার তো দরজা বন্ধই ছিল। দীপশিখার বেলায় আমি দরজা ভেঙে ঘরে ঢুকেছিলাম, আর ছেলে মেয়ের ঘরের তালা খুলে ঢুকেছি, এবং সেই তালার চাবিও আমার কাছেই থাকে। তাহলে একটা বন্ধ ঘরে কেউ কিভাবে ঢুকতে পারে? আর যদি এইটুকু সমস্যা হতো তাহলেও হয়তো ঠিক হতো। আমি ভাবলাম যে হয়তো কেউ পরিবারের ক্ষতি করতে চায়। সেই ভেবে বাড়ির বাইরে দুজন পাহারাদার রাখলাম। কিন্তু এরপর যা হলো ঠাকুর মশাই, তা কি বলবো আপনাকে। পাহারাদার রাখার পর একটু নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু দুদিন পর আমাদের কাঠের গুদামের এক কর্মচারী দৌড়ে এসে খবর দেয় যে গুদামের ওখানে সাংঘাতিক কাণ্ড হয়েছে। আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হই। সেখানে গিয়ে যে দৃশ্য দেখি তাতে আমার আত্মারা খাঁচা হয়ে যায়। আমি দেখি কোনো এক আসুরিক শক্তিধারী জীব যেখান থেকে কাঠ কেটে আনে, ঠিক সেখানে পাহারাদার দুজনের শরীর দুটো গাছের বেশ উঁচুতে তীক্ষ্ণ সূচালো ডালে গেঁথে দিয়েছে। সে যে কি সাংঘাতিক, কি যে বিভৎস এক দৃশ্য ঠাকুর মশাই। আর ধর থেকে মুন্ডু আলাদা হয়ে ঝুলছে। চারিদিকে রক্তারক্তি কাণ্ড। গুদামের শ্রমিকরা ভীষণ ভয় পেয়ে কাজ করবে না বলে দেয়। ঠিক এমন সময় আমার সেই আত্মীয়টি বলে যে সে তার আদি বাড়িতে ফিরে যেতে চায়। আমিও আর বাধা দিলাম না। যেখানে এত সব ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে সেখানে আমি তাকে কিভাবেই বা থাকতে বলি। সেদিন কোনো ক্রমে টাকার লোভ দেখিয়ে পাহারাদার দুজনের দেহ দুটো নামিয়ে এনে দাহ সৎকার সম্পন্ন করি। এই ঘটনার অল্প কিছুদিন পেরিয়েছে। একদিন দুপুরে আমি মাছের ভেড়ির কাজে বাইরে গিয়েছিলাম। দীপশিখাও পট্টবস্ত্রের কারখানায় গেছে। প্রতাপ, রাজেন্দ্র, বিদুষী এরা গেছে পাঠশালায়। বাড়িতে চাকর বাকররা আর রজনী। কয়েকদিন ধরে বাড়িতে অসম্ভব সব ঘটনা ঘটায় রজনী দিনে ৩-৪ বার করে পুজো দিচ্ছিল। দুপুরে স্নান সেরে পুজো করে, তারপর পুজোর দীপটা হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে সাবিত্রী মন্ত্র পাঠ করে। সেদিন দুপুরেও তাই করছিল। হঠাৎ তার মনে হয় যে তার সাথে সাথে অন্য একটি কণ্ঠ সেই মন্ত্র পাঠ করে চলেছে। রজনী তখন মন্ত্র বলা বন্ধ করে। ঠিক তখনই সেই কণ্ঠটাও চুপ হয়ে যায়। রজনী প্রথমে ভাবল মনের ভুল, কিন্তু বার কয়েক এমন হলো। আমি ফিরে এসে এসব শুনে ভাবলাম বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিই।
সেই মতো ঠাকুর মশাই এনে পুজোর আয়োজন করে পুজোতে বসা মাত্র কোত্থেকে যেন এক বালতি তাজা রক্ত যজ্ঞ কুণ্ডের ওপর কেউ ঢেলে দিল। চারিদিকে ভরে উঠল একটা উগ্র অগ্রুর সুগন্ধে। ঠিক ঠিক সেই সময় কানে এলো কেউ যেন খুব সুরেলা স্বরে মন্ত্রোচ্চারণ করছে। সেই মন্ত্রোচ্চারণের শব্দ যে শুধু শুধু আমি একা শুনতে পেলাম তা নয় ঠাকুর মশাই, ঘরে উপস্থিত প্রতিটা ব্যক্তি সেই মন্ত্রোচ্চারণ অতি স্পষ্টভাবে শুনতে পেয়েছিল। এতটা মানসিক চাপ আমার স্ত্রী রজনী নিতে না পেরে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। এইরকম ভয়াবহ কাণ্ড দেখে পুরোহিত মশাই ছুটে পালাতে গেলে তাকে অদৃশ্য কোনো এক শক্তি এক টানে ওপরের দিকে উঠিয়ে নিয়ে হাওয়ায় ভাসিয়ে আবার আছড়ে ফেলে আমাদেরই উঠোনে। অত উঁচু থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ায় পুরোহিত মশাইয়ের সেখানেই মৃত্যু হয়। বাড়ির লোকজন এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। আমি থম মেরে বসে পড়ি। পরে পড়ি কি মরি করে ছুটতে ছুটতে পুরোহিত মশাইয়ের বাড়ির লোককে খবর দিই। গ্রামের সবাই ততক্ষণে সব জেনে গেছে। আগুনের উল্কার মতো ছড়িয়ে পড়েছে খবরটা। তারাও বেশ ভয় পেয়ে গেল। ভেবেছিলাম হয়তো সেদিনটা এভাবে কেটে যাবে। চাকর বাকরেরাও প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। কিন্তু তখনও কি জানতাম যে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাতে এবার সবাই একসাথে ঘুমোতে শুরু করলাম। রাত যখন গভীর তখন আবার গোয়াল ঘরে প্রচন্ড হুলুস্থুলু আওয়াজ পেলাম। এবার আর সাহসে কুলালো না যে গোয়াল ঘরে গিয়ে একবার দেখে আসবো। রাত বাড়ার সাথে সাথে গোয়াল ঘর থেকে গরুদের প্রচন্ড আর্তনাদ ভেসে আসলো। এবার আর থাকতে পারলাম না। লাঠি লণ্ঠন নিয়ে গেলাম গোয়াল ঘরে। গিয়ে দেখলাম আমার গরুগুলো সব মরে পড়ে আছে। একটা বিকট আকার অবয়ব মরা গরুগুলোর গা থেকে খুবলে মাংস খাচ্ছে। কাঁচা মাংস চেবানোর সে যে কি ভয়ঙ্কর নিনাদ তা আমি আপনাকে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। আমার চিৎকার শুনে অবয়বটি আমার দিকে ঘুরে তাকায়। উফ, সে তার কি বিভৎস রূপ! দৈত্যের মতো বিরাট শরীর, বিশালাকার মুখ, বলিষ্ঠ হাত পা। দৈত্যটির মাথা থেকে বেরিয়ে এসেছে দুটো শিং, মুখ থেকে বেরিয়ে এসেছে দুটো সুতীক্ষ্ণ বড় দাঁত, আর মুখে গায়ে রক্ত মাখা। হাতের আর পায়ের নখ যেন কোনো মাংসাশী জন্তুর মতোই বড় বড়, কিন্তু অদ্ভুতভাবে তার চোখ দুটো কাপড় দিয়ে বাঁধা। দৈত্যটি আমার দিকে ঘুরে কি যেন একটা বিড়বিড় করে মন্ত্র পড়ল, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে বাড়ির লোক এসে দেখে আমি গোয়াল ঘরের সিঁড়িতে পড়ে আছি, আর গোয়াল ঘরের ওই বিভৎস অবস্থা। আমি আপনার নাম শুনেছিলাম একবার, তাই আপনার কাছে ছুটে এসেছি। আপনি তো সবটাই শুনলেন, একটু সাহায্য করুন ঠাকুর মশাই, বড় আতঙ্কে দিন কাটাচ্ছি। ঠিক আছে, আপনি আজ রাতটুকু আমার এখানে বিশ্রাম করুন। আমি আগামীকাল সকালে আপনার সাথে রওনা দেব। কথাটা তো দিগ্বিজয়কে বলে দিলাম, কিন্তু মনে মনে এও ভাবছি যে তোমাদের বউঠানের শরীরটাও বিশেষ সুবিধার না। চারি কি পারবে সেটা সামলাতে? কিন্তু যে মানুষটি আমার সাহায্য প্রার্থী হয়ে এসেছে তার বিপদ যে আমার চেয়েও বেশি। শেষে তোমাদের বউঠানকে চারির কাছে রেখে দিয়ে পরের দিন সকাল সকাল দিগ্বিজয়ের সাথে সোনামুড়ায় রওনা দিলাম। যাওয়ার সময় দিগ্বিজয় একটা কথাও বলল না। বুঝতে পারলাম পরিবারের জন্য সে দুশ্চিন্তামগ্ন। দিগ্বিজয়ের বাড়িতে পৌঁছেই বুঝতে পারলাম যে যথার্থ অর্থেই সে অত্যন্ত ধনী। বাড়ির সামনে একটা সুদৃশ্য কাঠের গেট, গেটটার দুপাশে দুটো সিমেন্টের বানানো পিলার।
পিলার দুটোর মাথার উপর বড় গোলাকার বাল্বের মতো কিছু একটা লাগানো রয়েছে, হয়তো সাঁঝের পরে জায়গাটায় একটু আলো করার জন্য। বাড়ির ভেতরটাও খুব সুন্দর। নিকানো উঠোন, উঠোনের এক পাশে সার ধরে অনেকগুলো তুলসী গাছ, আরেক পাশে একটা গোয়াল ঘর, যদিও গোয়াল ঘরটা শূন্য। গোয়াল ঘরে উঁকি দিতেই একটা অদ্ভুত গন্ধ নাকে ঠেকলো। গন্ধটা অনেকটা কড়া ধুনির সাথে শ্মশানে যেরকম গন্ধ থাকে সেই রকম একটা মিশ্র গন্ধ। বাড়ির দাওয়াতে পা রাখতেই আমার কানে এলো যে কেউ খুব ধীর অথচ গম গমে স্বরে এক নাগারে মন্ত্র পাঠ করে যাচ্ছে। পাটা পেছনে নিয়ে দিগ্বিজয়ের দিকে তাকাতেই বুঝতে পারলাম যে শব্দটার তার কানে যায়নি। আমি হঠাৎ পিছিয়ে আসতে দিগ্বিজয় বলে, কি হলো ঠাকুর মশাই, আপনি পিছিয়ে এলেন কেন? আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? দিগ্বিজয় দুদিকে ঘাড় নাড়িয়ে বলল, না তো। আমাদের কথাবার্তার আওয়াজ পেয়ে দিগ্বিজয়ের স্ত্রী এক ঘটি জল আর একটা গামলা নিয়ে এলো। তার পিছন পিছন একজন চাকর একটা মোড়া নিয়ে এলো। রজনী জিনিসগুলো হাত থেকে রেখে আমাকে প্রণাম করে বলে, আসুন ঠাকুর মশাই, এই দাওয়ায় এসে বসুন। আমি মোড়াটায় বসলে সে গামলার ভেতরে আমার পা দুটো রেখে ঘটির জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার তোয়ালেতে মুছে দিয়ে বলে, আসুন ঠাকুর মশাই, ভেতরে আসুন। আমার জন্য একটি ঘর গুছিয়ে রেখেছিল দিগ্বিজয়। সেই ঘরে প্রতিদিনের ব্যবহার্য প্রতিটি জিনিসই উপস্থিত ছিল। আমি ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম, এমন সময় দিগ্বিজয় এসে বলে, চলুন ঠাকুর মশাই, কিছু মুখে দেবেন। আমি পূর্বেই হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে নিয়েছিলাম। এবার দিগ্বিজয়কে অনুসরণ করে খাবার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই খেতে বসেছে। রজনী আর অন্য একটি যুবতী মেয়ে, সম্ভবত দীপশিখা, সকলকে খাবার পরিবেশন করছে। আমি সকলের মুখের দিকে দেখলাম যে প্রত্যেকেরই ভয়ে নীল হয়ে আছে মুখ। এহেন মানসিক পরিস্থিতিতেও খাওয়ার আয়োজনে কম কিছু ছিল না। কড়াইশুঁটির কচুরি, লুচি, বাঁধাকপি, ছানার ডালনা, রাবড়ি, রসগোল্লা। খাওয়া শেষে আমি দিগ্বিজয়কে বললাম, আপনার যে আত্মীয়টি বলল যে সে তার আদি বাড়িতে যাবে, তার খোঁজ নিয়েছিলেন কি যে বাড়ি পৌঁছেছে কিনা? আসলে এখানে এত ঝামেলার মাঝে ওটা মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। দিগ্বিজয় বেরিয়ে যেতে উদ্যত হলে আমি তাকে ডেকে বললাম, আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? কথাটা জিজ্ঞেস করতেই দিগ্বিজয়ের মুখটা চুপসে গেল। খুব নিম্ন স্বরে বলে, ভালো না ঠাকুর মশাই, কাঠের গুদামে কেটে রাখা শুকনো কাঠ হঠাৎই পচে যাচ্ছে। ভেড়িতে মাঝে মাঝে মরা মাছ ভেসে উঠছে, আর পট্টবস্ত্র সেরকম বিক্রি হচ্ছে না। কি যে হচ্ছে! আমি একটা গভীর নিঃশ্বাস ফেলে বললাম, আমি আপনাদের বাড়িটা ভালো করে ঘুরে দেখতে চাই। দিগ্বিজয় আমার কথা শুনে বলে, বেশ তো, আসুন না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দিগ্বিজয়ের সাথে যখন গোটা ঘরটা ঘুরে দেখছিলাম, তখন আমি আবার চাপা স্বরে মন্ত্রপাঠ শুনতে পেলাম। বাড়ির পিছনে অনেকগুলো সুপারি গাছ আছে। আমি সেদিকে তাকাতেই দেখলাম সুপারি গাছগুলোকে কেউ মুচড়ে ভেঙে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, এটা কবে হলো? দিগ্বিজয় ভয়ার্ত কণ্ঠে বলে, জানি না ঠাকুর মশাই। হঠাৎ আমার দৃষ্টি বাড়ির ছাদের দিকে যেতেই মনে হলো কিছু একটা সরে গেল। আমি আর দিগ্বিজয় পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ ভারী কিছু একটা উড়ে আমাদের গায়ে পড়তে গিয়েও ছিটকে গিয়ে দূরে পড়ল। চকিতে আমি ওপরের দিকে তাকিয়ে দেখলাম একটা বীভৎস কদাকার দৈত্যের মতো কিছু একটা সরে গেল। এবার সেই দৈত্যাকার জীবটাকে দিগ্বিজয়ও দেখল। দিগ্বিজয় এইবার সাংঘাতিক ভয় পেয়ে গেল।
ও ওটা কি ছিল ঠাকুর মশাই? সেদিনও গোয়াল ঘরে আমি এই দৈত্যটাকেই দেখেছিলাম। আমি গম্ভীর গলায় বললাম, আপনাদের ওপর সাংঘাতিক বিপদ, কেউ আপনাদের চরম ক্ষতি চায়। একটু থেমে আমি আবার বললাম, আপনার মাছের ভেড়ি আর কাঠের গুদামটাও একবার দেখব। দিগ্বিজয়ের সাথে সেই দুটো জায়গা ঘুরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। ঘরে স্নান সেরে খেতে বসে দেখি রজনী অনেক আয়োজন করেছে। হাঁটি ধুলাই পঞ্জি চালের ভাত, ঢেঁকির শাক, ডালের বড়ি দিয়ে মোচার ঘন্ট, নবরত্ন ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটলের দোলমা আর কালাকাঁদ। আমাকে খাবার বেড়ে দিয়ে রজনী লজ্জিত হয়ে বলে, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আপনার পাতে আমি দুটো মাছ তুলে দিতে পারিনি। আসলে মাছ রাতলেই তা পচে যাচ্ছে। দিগ্বিজয় রজনীর কথাটা টেনে বলে, হ্যাঁ ঠাকুর মশাই, বেশ কয়েকদিন ধরেই এমন হচ্ছে। এসব কেন হচ্ছে বলতে পারেন? কথাটা শুনে আমি বেশ গম্ভীর হয়ে গেলাম। এসব কি হচ্ছে সেটা বুঝতে পারলেও সেটা কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। সেটা জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। আমাকে চুপ থাকতে দেখে দিগ্বিজয় বেশ ভয় ভয় বলে, কি হলো ঠাকুর মশাই, খাওয়া থামিয়ে দিলেন কেন? আমি চটক ভেঙে বলি, কিছুটা যে বুঝিনি তা নয়, কিন্তু আপনাদের কেউ কেন ক্ষতি করতে চায় সেটা বুঝতে পারছি না। আমাকে আজ রাত পর্যন্ত সময় দিন, আমি আগামীকাল সকালে আশা করছি আপনাদের সবটুকু পরিষ্কারভাবে বলতে পারবো। তারপর কোনো রকমে খাওয়াটুকু সেরে ঘরে ফিরে এলাম। বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে এই পায়চারি করতে থাকলাম। বেশ বুঝতে পারছিলাম যে অপশক্তির ছায়া এই বর্ধিষ্ণু গৃহস্থ বাড়িতে পড়েছে। সে কোনো অশরীরী অবয়ব নয়, সে এক সাংঘাতিক অপশক্তি এবং তাকে জাগ্রত করা হয়েছে কোনো এক বিশেষ লক্ষ্য সিদ্ধির মাধ্যমে। আমি সিদ্ধান্ত নিলাম যে রাত বাড়লে ধ্যানে বসবো। ধ্যানে বসার জন্য শরীর আর মন দুই শান্ত থাকতে হয়। আমি ভাবলাম খানিক বিশ্রাম নিয়ে নিই। বিছানায় শুতে না শুতেই ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের অতলে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখছি যে কোনো এক নিশুতি রাতে আমি এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলেছি। জঙ্গলে ঢোকার খানিক পর থেকেই ধুনির গন্ধ আর শ্মশানে মরা পোড়ানোর মতো একটা মিশ্র গন্ধ নাকে আসলো। যত জঙ্গলের গভীরে যাচ্ছি ততই সেই গন্ধটা প্রকট থেকে প্রকটতর হতে লাগলো। এক সময় কানে আসে কেউ যেন সুরেলা সুরে মন্ত্র পাঠের মাধ্যমে কারোর যেন আবাহন করছে। আরো কিছুটা এগিয়ে দেখি একজন লোক একটি প্রাচীন অশ্বত্থ গাছ নিচে এক কালো চাদর বিছিয়ে এক বিশাল যজ্ঞকুণ্ড সাজিয়ে বসে আছে। যজ্ঞবেদীর দুপাশে রকমারি পাত্রে বিভিন্ন দ্রব্য সাজানো রয়েছে। কোনোটায় চাল, কোনোটায় ভাত, কোনোটায় মাংস, আবার কোনোটায় মোষের চামড়া। একটা পাত্রে জলও রয়েছে। লোকটি সেই জলে স্নান করে একটি কুচকুচে কালো কাপড়ে নিম্নাঙ্গ ঢেকে আবার কালো আসনটায় বসে পড়ল। যজ্ঞবেদীর আরেক পাশে নতুন বস্ত্র, নতুন চপ্পল এবং অন্যান্য নতুন জিনিসপত্রও রয়েছে। লোকটি মোষের চামড়ার মধ্যে একটা কুচকুচে কালো কাপড় রেখে তা যজ্ঞকুণ্ডে আহুতি দিতে দিতে মন্ত্রোচ্চারণ করল। ওম নমো মুখনমে ব্রাহ্মণমং মম সয়তার্থ ব্রহ্ম রাক্ষস রূপেণ মম পরিপ্রসন্ন ভব মম অর্থে বর্ষবে কয়। তারপর চিৎকার করে বলে উঠল, হে শক্তিধারী, আপনি আমাকে তমস রূপে দেখা দিন। কথাটা শুনে আমার ঘুম ভেঙে গেল। চট করে উঠে বসলাম। মনে মনে ভাবলাম, এ কি দেখলাম আমি? যদিও সত্যি এই অপশক্তিকে দিগ্বিজয়ের পরিবারকে বিনাশ করার জন্য জাগ্রত করা হয়, তাহলে একে আমি কিভাবে আটকাবো? ঠিক এমন সময় দরজায় কড়া নড়ার শব্দ হলো। আমি খুলে দেখি দিগ্বিজয় দাঁড়িয়ে আছে এবং আতঙ্কে তার মুখখানা পাংশু বর্ণের হয়ে গেছে।
আমি তাকে হাত ধরে টেনে ধরে নিয়ে বললাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? দিগ্বিজয় কাঁপা কাঁপা স্বরে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার সেই দূর সম্পর্কের আত্মীয় সে তার আদি বাড়িতে পৌঁছায়নি। আমি লোক পাঠিয়েছিলাম। তারা জানায় যে কয়েকদিন আগে আত্মীয়টির মৃতদেহ একটি অশ্বত্থ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তারা পেয়েছে। আর অশ্বত্থ গাছেরই একটা জটা তার গলার চারিদিকে পেঁচিয়ে আছে। দেখে নাকি মনে হচ্ছে যেন গাছটা জ্যান্ত হয়ে তাকে হত্যা করেছে। যারা তাকে ওই অবস্থায় দেখেছে তারা এও বলেছে যে আত্মীয়টির চোখ দুটো কোটর শূন্য ছিল। উফ, আমার তো ভাবতেই গা গুলিয়ে উঠছে। কথাটা শুনে আমি গম্ভীর গলায় বললাম, আমার এমন কিছু সন্দেহ হয়েছিল। আচ্ছা, আপনার আত্মীয়টি যে ঘরে থাকতেন সেটা দেখান তো। চলুন আমার সঙ্গে। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। রজনী সাঁঝবাতি দিতে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে গেছে। আমি আর দিগ্বিজয় তার সেই আত্মীয়ের ঘরে ঢুকলাম। ঘরটায় ঢুকতেই আমি সকালের মতোই ধুনির গন্ধের সাথে শ্মশানের মরা পোড়ানোর মিশ্র গন্ধটা পাই। ঘরটা তন্ন তন্ন করে খুঁজে একটা চিঠি উদ্ধার করি, আর লক্ষ্য করি খাটের তলায় মেঝেটা একটু কেমন হয়ে আছে, যেন মেঝেটা ওপরানো হয়েছিল। পরে সেটা কোনো মতে চাপা দেওয়া হয়েছে। আমি চিঠিটা হাতে নিয়ে দিগ্বিজয়কে বললাম, চাকর ডেকে একবার এই জায়গাটা খুঁড়ে দেখো তো। দিগ্বিজয় চাকরকে ডাকতে গেলে আমি চিঠিটা পড়তে শুরু করি। স্নেহের নবেন্দু, তোমার অপমানের বদলা আমি নিয়েই ছাড়ব। তুমি অতি সত্বর ঝাউগ্রামে ফিরে এসো। এতেই তোমার শুভাকাঙ্ক্ষী কল্লোল। চিঠিটা পড়া হলে আমি দেখি দুজন চাকর একটা শাবল আর কোদাল নিয়ে ঘরে ঢুকেছে। ওরা দুজন মিলে কাঠটা সরিয়ে খাটের তলায় উঁচু জায়গাটা খুঁড়তে শুরু করে। দিগ্বিজয় ইতিমধ্যেই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যেই যেখানে চাকরেরা খুঁড়ছিল সেখানে একটা গর্ত উদ্ধার হয়, এবং তাতে কিছু পুজোর সামগ্রী এবং একটি কালো কুচকুচে কাপড়ের টুকরো পাওয়া যায়। আমি সেটা দেখেই থম মেরে গেলাম। চাকরদের দিয়ে গর্তটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওই কালো কাপড় সহ সামগ্রীগুলোকে জ্বালিয়ে দিতে বললাম। আগুনের পবিত্র জ্যোতিতে সবকিছুর পরিশুদ্ধি হয়। সবকিছু করে আমি দিগ্বিজয়কে বললাম, এই ছাইগুলো গঙ্গায় ভাসিয়ে দিও। আমরা এরপর দিগ্বিজয়ের ঘরে গিয়ে বসলাম। সেইখানে দিগ্বিজয়, রজনী, দীপশিখা, প্রতাপ, রাজেন্দ্র এবং বিদুষীও ছিল। যেদিন দিগ্বিজয়ের ছেলে মেয়েদের ঘরে পাথরের চাঁই ফেলা হয়েছিল সেই দিনের পর থেকে পরিবারের সবার থাকার ও শোয়ার ব্যবস্থা একটা ঘরেই করা হয়েছে। আমি একটু গুছিয়ে বসলাম, একটু গলা ঝেড়ে বলতে শুরু করলাম। এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো হয়তো ভীষণই অস্বস্তিকর হতে পারে, কিন্তু কথাগুলো না জানতে পারলে আপনাদের এই সমস্যার কারণটা জানতে পারবো না। প্রথমেই বলে রাখি, আপনাদের ওপরে ব্রহ্ম রাক্ষসের প্রকোপ পড়েছে। কেউ বা কারা যজ্ঞ করে ব্রহ্ম রাক্ষসকে জাগিয়েছে। ব্রহ্ম রাক্ষস সাধারণত ঘুমিয়ে থাকে। তাকে জাগাতে গেলে অনেক কঠিন অনুষ্ঠান করতে হয়, তাও একা করা যায় না। ব্রহ্ম রাক্ষসকে সাধনা করে জাগাতে পারলে সে সাধকের দাস হয়ে যায়। সাধকের যে কোনো ইচ্ছেকে সে পূরণ করে। অপার ধনসম্পদের খোঁজ, মহামূল্যবান রত্ন গুহা অথবা যে কোনো ধরনের শক্তির অধিপতি ব্রহ্মরাক্ষসকে নিয়ন্ত্রণ করে প্রাপ্তি করা যায়। আবার প্রতিহিংসার বশবর্তী হয়ে কারোর চরমতম সর্বনাশ করতে হলেও ব্রহ্মরাক্ষসকে জাগানো যায়। আর হ্যাঁ, ব্রহ্মরাক্ষস কিন্তু কোনো অশরীরী প্রেতাত্মা নয়। তার অস্তিত্ব অতি বাস্তব। সে 8 থেকে 10 ফুট উচ্চতার এক বিকট বিকৃতাকার দানব। সাধক যাকে নির্দেশ করবে ব্রহ্মরাক্ষস তাকে যেভাবে খুশি মৃত্যু দিতে পারে। আর এইখানেই আমার প্রশ্ন, কেউ এত কঠিন তপস্যা করে ব্রহ্মরাক্ষসকে কেন জাগাবে? এবার আমাকে বলুন তো, কল্লোল কে আর নবেন্দুই বা কে? আমি আপনাদের আত্মীয়র ঘরে এই চিঠিখানা পেয়েছি। এরপর আমি সবাইকে চিঠিটা পড়ে শোনালাম।
চিঠিটা শোনার পর দীপশিখার মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেল। দিগ্বিজয়কে আমি এই যাবৎ অত্যন্ত নম্র ভদ্র হিসাবেই দেখে এসেছি, কিন্তু এখন তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠেছে, যেন আমি গোপন কিছু জানতে পেরে গেছি। চিঠিটা শুনে দীপশিখা বলে, এর উত্তরটা আমি দিচ্ছি। রজনী প্রায় সঙ্গে সঙ্গে দীপশিখাকে বাধা দিয়ে বলে, কিন্তু শিখা এসব। রজনীকে কথাটা শেষ করতে না দিয়ে দীপশিখা বলে, না বৌদি, আমাকে বলতে দাও। তুমি বরং বাচ্চাদের নিয়ে উপাসে বসো। কথাটা বলে দীপশিখা একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলে, আমার দাদুর দুটো বিয়ে ছিল। দাদুর দ্বিতীয় পক্ষের সন্তান আমার বাবা। দাদুর বা দাদুর আগের বংশে কোনো মেয়ে জন্মায়নি। এরপর যখন জন্মালাম তখন স্বাভাবিকভাবে গোটা পরিবার আমাকে নিয়েই মেতে উঠল। আমাদের আজ যে এত বড় ব্যবসা, তার কিছুটা সূত্রপাত আমার বাবার সময় থেকেই হয়ে গিয়েছিল, এবং তা আস্তে আস্তে বড় মাপের ব্যবসা হয়। দাদা যখন ব্যবসার ভার নেয় তখন আমাদের সাফল্য চূড়ান্ত পর্যায়ে। দাদুর তখন বয়স হয়েছে, কিন্তু দাদু এবং বাবার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এইসব আমার কারণেই হয়েছে। পরিবারে আমার কদর আরও বেড়ে গেল। আমি চিরকালই দাদার চোখের মণি। সংসারে যখন সব ঠিক চলছে, ঠিক তখনই দাদু বয়সজনিত কারণে মারা গেল। তার ঠিক 2 বছরের মাথায় বাবাও মারা গেল। সেই সময় আমাদের বাড়িতে নবেন্দু এলো। নবেন্দু দাদুর প্রথম পক্ষের দিক থেকে দূর সম্পর্কের আত্মীয় ছিল। নবেন্দু বরাবর চুপচাপ আর শান্তশিষ্ট ছিল। দাদাকে সে বাবু বলে সম্বোধন করত। সামান্য কিছু পড়াশোনা জানত সে। সেই দাদার কাছে কাজ চাইলে দাদা নবেন্দুকে মাছের ভেড়ির হিসেব দেখার দায়িত্ব দেয়। আমার সাথে নবেন্দুর দেখা হতো কম, কিন্তু এত কম সাক্ষাতেও আমরা কি করে যেন একে অপরকে ভালোবেসে ফেললাম। আমি দাদার থেকে কখনো কিচ্ছু লুকাইনি, এবারও সবটা খুলেই বললাম। দাদা কিছু না বললেও বুঝতে পারছিলাম যে তিনি অরাজি নন। কিছুদিন পর নবেন্দুর কাছে কল্লোল আসে। কল্লোল নবেন্দুর কেমন তুতো ভাই ছিল। কল্লোল ছেলেটা মোটেও ভালো ছিল না, কেমন যেন সারাক্ষণ ছুকছুক করতে থাকতো। নবেন্দুকে সে কথা বলায় বিশেষ পাত্তা দিল না। বিষয়টা আমার খুব অবাক লাগলো। আমি দাদাকে গিয়ে সবটা বলাই দাদা কল্লোলকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর থেকে নবেন্দু কেমন যেন পাল্টে যায়, সে আরও চুপচাপ হয়ে যায়। আমার তখন মনের অবস্থা ভালো নয়। উপায়ন্তর না দেখে দাদা নবেন্দুর সাথে কথা বলে জানতে পারে যে সে আমাকে বিয়ে করতে রাজি নয়। দাদা আর বেশি দেরি না করে একজন উপযুক্ত পাত্র দেখে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু সেখানেও 1.5 বছরের মাথায় স্বামীহারা হয়ে আবার বাড়ি ফিরে আসি। নবেন্দু তখনও এই বাড়িতেই থাকতো। একদিন নবেন্দুর সাথে দেখা হতে দেখি তার চোখ মুখ জুড়ে অদ্ভুত প্রসন্নতা। অবশ্য সেটা ক্ষণিকের জন্যই দেখতে পেলাম, তারপরে সব স্বাভাবিক। এরপর লক্ষ্য করলাম নবেন্দু যেন সুযোগ খুঁজছে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু সেই সুযোগ আমি দিইনি। ব্যবসার কাজে দাদাকে সাহায্য করতে শুরু করলাম। তার কিছুদিন পর থেকেই এসব ভয়ঙ্কর কাণ্ড শুরু হলো। আমি সবটা শুনে বললাম, এখন বিষয়টা পরিষ্কার। প্রতিহিংসার জন্যই ব্রহ্মরাক্ষসকে জাগানো হয়েছে। তবে ব্রহ্মরাক্ষসের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করছিল নবেন্দু, আর সেই কারণে নবেন্দুর সব থেকে তার চোখ দুটো উপড়ে নিয়েছিল স্বয়ং ব্রহ্মরাক্ষস। সম্ভবত কল্লোলের প্ররোচনায় এবং সাহায্যে নবেন্দু ব্রহ্মরাক্ষসকে জাগিয়েছিল। মাছের ভেড়িতে কাজের সুবাদে নবেন্দুকে ভোরের আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো, তাই অনুষ্ঠান অর্থাৎ পুজো করাটা কোনো সমস্যাই ছিল না। কারণ ব্রহ্মরাক্ষসের পুজো অনুষ্ঠান ভোর 4টেতে করতে হয়। আপনাদের ভেড়ির থেকে খানিকটা দূরে একটা জঙ্গল আছে, সেইখানেই সম্ভবত অনুষ্ঠানটা করা হতো। সবটাই তো বুঝলাম, কিন্তু ব্রহ্মরাক্ষসকে দমন করা যে সহজ নয়। আমার কথা শুনে দিগ্বিজয় কোকিয়ে উঠল। এমন কথা বলবেন না ঠাকুর মশাই, আপনি আমাদের শেষ আশা। আপনি কিছু একটা উপায় করুন।
আমি দিগ্বিজয়কে কি বলে সান্ত্বনা দেব তা বুঝে পেলাম না। তবে তার কাছে রাতটুকু সময় চেয়ে নিলাম। রাতে খেতে বসে দেখি রজনী রাতে পরোটা, বেগুন ভাজা, ফুলকপির বড়া, বাঁধাকপির তরকারি বানিয়েছে। খাওয়া দাওয়া সেরে আমি রাতের জন্য তৈরি হতে লাগলাম। রাত কিছুটা গভীর হলে আমি ঘর থেকে বেরিয়ে প্রথমে গোয়াল ঘরে গেলাম। ব্রহ্মরাক্ষস এইখানে এসে তার প্রথম হামলা করে, তাই এই ঘরের পরিশুদ্ধি প্রয়োজন। আমি বজরং বাণ মন্ত্র জপ করতে করতে প্রথমে গোয়াল ঘর, তারপর দিগ্বিজয়ের গোটা বাড়িটাকে পরিশুদ্ধ করে বজরং বাণ মন্ত্র জপ করতে করতে পুরো বাড়িটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিলাম। এই সমস্ত কাজগুলো শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। এবার আমার পরবর্তী লক্ষ্য ভেরির পাশের জঙ্গল। আজ মাঘী অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে যেন জগতের সমস্ত অন্ধকার আজ এসে এক জায়গায় জড়ো হয়েছে। এক হাত দূরের বস্তুটাও দেখা যাচ্ছে না। আন্দাজে আন্দাজে পা ফেলে পৌঁছালাম সেই জঙ্গলটায়। আমি বেরোনোর সময় ঝোলায় করে সবকিছু নিয়েই বেরিয়েছিলাম। জঙ্গলে ঢুকে একটা উপযুক্ত জায়গা দেখে আমি আসন পেতে একাগ্র চিত্তে ধ্যানে বসে পড়লাম। গভীর রাতের একটানা ঝিঝির শব্দের ডাকের সাথে তাল মিলিয়ে সব এগে বইতে লাগলো উত্তুরে হিম বাতাস। নিস্তব্ধ নিশ্চিদ্র রাতের জন্য হোক, উত্তুরে হিমেল হাওয়ার জন্য হোক, আমি থেকে থেকেই কেঁপে উঠছিলাম। তবুও যথাশক্তি প্রয়োগ করে আমি আমার সমস্ত বোধ শক্তিকে এক জায়গায় করে আবারও মনটাকে একাগ্র করার চেষ্টা করলাম। ঠিক এমন সময় আমার কানে এলো যে কোনো এক দানবীয় শক্তি পথ ঘাট ভেঙে চুরমার করে আকাশ বাতাস কাঁপিয়ে রক্ত জল করা হুঙ্কার দিতে দিতে আমার দিকে ছুটে আসছে। আমি এরকমই কিছু একটা আশঙ্কা করেছিলাম। দিগ্বিজয়ের বাড়িতে ঢুকতে বাধা পেয়ে ব্রহ্মরাক্ষস চরম আক্রোশে আমার দিকেই ছুটে আসবে। আমি প্রস্তুত হয়ে বসেছিলাম। আমি তখনও মনকে একাগ্র করে নিষ্ফল প্রয়াস চালিয়ে যাচ্ছি। হঠাৎ আমি পিঠে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। আমার গলা দিয়ে এক সুতীব্র আর্ত চিৎকার বেরিয়ে আসে। আমার মনে হলো কেউ যেন অত্যন্ত তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে আমার পিঠ বরাবর গভীরভাবে চিরে দিয়েছে। গলগলিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। আমার গাত্রবন্ধন ভেঙে গেছে। ব্রহ্মরাক্ষস তার মন্ত্র বলে আমার গাত্রবন্ধন ভেঙে দিয়েছে। আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে? ব্রহ্মরাক্ষস তার বিশাল বাহু দিয়ে আমাকে ভূমি থেকে এক হ্যাঁচকা টান দিয়ে শূন্যে তুলে নেয়। ঠিক সেই সময় আমি চিৎকার করে ডেকে উঠি, গুরুমা! অজ্ঞান হওয়ার ঠিক প্রাক মুহূর্তে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে এক জায়গায় জোরালো আলোর সৃষ্টি হয়েছে। সেইখান থেকে বেরিয়ে আসছেন এক সাধিকা। সেই সাধিকার মাথায় বিশাল জটা, জটাতে রুদ্রাক্ষের মালা জড়ানো, পরনে গেরুয়া বসন, এক হাতে ত্রিশূল এবং তাতেও রুদ্রাক্ষের মালা জড়ানো, কপালে রক্ত লাল রঙের তিলক, ক্রোধান্বিত দুই নয়ন। আমি শুধু বিড়বিড় করে বললাম, গুরুমা। আমার যখন চোখ খুলল আমি দেখি যে কোনো একটা মহাশ্মশানে আছি। বেশ কিছু দূরে কয়েকটি চিতা জ্বলছে। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গারই কোনো একটি শাখা নদী। মাতু পাগলির কোলে মাথা রেখে আমি তখন শুয়ে আছি। তোমরা তো জানোই যে মহাডাঙরে আমি মাতু পাগলির সান্নিধ্য লাভ করেছিলাম। সেইখানে আমি কিছু যোগতন্ত্রে সিদ্ধ হওয়ার জন্য মাতু পাগলির কাছে শিক্ষা নিচ্ছিলাম। কিন্তু কপাল ভোগে সেই সাধনা, সেই শিক্ষা আমার সম্পন্ন হয়নি। তারপর থেকে আর কখনো মাতু পাগলির দেখা আমি পাইনি, বা বলা ভালো তিনি নিজেই ইচ্ছা করে আমাকে দেখা দেননি। এমনকি মধু সুন্দরী দেবীর কাছ থেকেও
তখন শিক্ষা সম্পন্ন না করতে পেরে আমি দিশাহীন হয়ে বিভিন্ন জায়গায় অন্যে হয়ে ঘুরছি, তখনও গুরুমা মানে মাতু পাগলি আমাকে দেখা দেয়নি। কিন্তু এত বছর পর গুরুমা আমাকে দেখা দিলেন। এই বিষয়টায় যখন আমি অত্যন্ত আনন্দিত হলাম, পাশাপাশি আমার মনে শঙ্কার গভীর মেঘও জমে উঠল। আমাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মাতু পাগলি হো হো করে হেসে উঠল। তারপর বলল, কি ভাবছিস তারানাথ, আমি এলাম কি করে? আমি বিস্ময় ভরা স্বরে জিজ্ঞেস করলাম, গুরুমা, আপনি কিভাবে? আমার বিস্ময় দেখে মাতু পাগলি আবারও জোরে জোরে হেসে ওঠে। হাসি থামলে সে বলে, আমি যাকে আরাধনা করি সেই আরাধ্যা দেবীর নামটাই যে তোর নামে আছে রে বেটা। আমার আরাধ্যার ডাকটা আমি অগ্রাহ্য করি কি করে বলতো? আমি থরথরিয়ে বলে উঠলাম, গুরুমা, আমি যে আগুল সমুদ্রে পড়ে আছি, কিছুতেই বুঝতে পারছি না এই অপ্রতিরোধ্য সমস্যাকে কি করে সমাধান করব। আমি যে কোনো উপায় দেখছি না। মাতু পাগলি আমার দিকে সোজাসুজি তাকিয়ে বলে, তুই যাকে প্রতিরোধ করতে চেষ্টা করছিস সে যে ব্রহ্মজ্ঞ। এই সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান তার মধ্যে আছে, তাই তাকে প্রতিরোধ করতে তোকে যে সাগরের মতো তলহীন গভীর আর পাড়হীন বিস্তৃত হতে হবে রে। আমি অবুঝের মতো তাকিয়ে থাকলে মাতু পাগলি আবারও জোরে জোরে হাসতে লাগলো। তারপর হঠাৎ দেখি মাতু পাগলির চারিদিকে সেই আগের মতো অত্যন্ত উজ্জ্বল আলো কিরণ বিকিরিত হচ্ছে। মাতু পাগলি সেই আলোর গহ্বরে মিলিয়ে যেতে যেতে বলল, তারানাথ, উত্তরটা তোর জানাই আছে। এবার সেই জানা উত্তরটা তো তোকেই খুঁজে নিতে হবে রে। কথাগুলো বলতে বলতে মাতু পাগলি ওই আলোর গহ্বরে মিলিয়ে গেল। হঠাৎ কিছু পরিচিত কণ্ঠস্বর আমার কানে এলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখতে গেলে আমার কাছে দৃশ্যটা স্পষ্ট হলো। আমি দেখলাম যে দিগ্বিজয়ের বাড়িতে আমি আছি এবং বিছানায় উপুর হয়ে শুয়ে আছি। চোখ খুলে বুঝতে পারলাম দিগ্বিজয় আমার পাশে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। আমায় চোখ মেলতে দেখে দিগ্বিজয় বলে, এখন কেমন বোধ করছেন ঠাকুর মশাই? সম্পূর্ণভাবে জেগে উঠতেই আমার মনে কতগুলো প্রশ্ন এলো। আমি এখানে কি করে এলাম? আমি তো মাতু পাগলির সাথে মহা শ্মশানে ছিলাম। তবে তবে কি আমি যোগ নিদ্রায় ছিলাম? মাতু পাগলি কি সত্যি তবে এসেছিল? হ্যাঁ, নিশ্চয়ই এসেছিল, নয়তো গত রাতে আমাকে ব্রহ্ম রাক্ষসের কবল থেকে বাঁচার কোনো উপায় ছিল না। আমি বিছানা ছেড়ে উঠতে যেতে দিগ্বিজয় আরে আরে করে উঠল। আরে আরে করছেন কি ঠাকুর মশাই? আপনি শুয়ে থাকুন, আঘাতটা যে খুব গভীর। কিন্তু আমি দিগ্বিজয়ের কথা না শুনে বিছানা ছেড়ে উঠে বসলাম। সাথে সাথে সারা পিঠে প্রচণ্ড যন্ত্রণার অনুভূতি হলো। শুধু তাই নয়, সারা শরীরের বিভিন্ন জায়গাতেও কেটে ছুড়ে গিয়েছিল। সেইগুলোর জন্য সমস্ত শরীর জুড়ে প্রচণ্ড যন্ত্রণার অনুভূতি হলো। আমি মনে মনে ভাবলাম, এইভাবে আমি ব্রহ্ম রাক্ষসকে দমন করতে পারবো না। সবার আগে আমাকে সমর্থ হতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানবীর সাধুদের সঙ্গ লাভ করার ফলে কিভাবে পাতা, ফুল বা শেকড়ের নির্যাস তৈরি করে প্রাথমিক চিকিৎসা করা যায় তার খানিকটা জ্ঞান ছিল। আমি দিগ্বিজয়কে কিছু জিনিস আনতে বললাম। জিনিসগুলো আনার পর দিগ্বিজয় সেগুলো ভালো করে পিষে তার থেকে 2 রকমের ভেষজ ওষুধ বানালাম, একটা খাওয়ার আর একটা ঘাতে লাগানোর। ওইসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। আমি গত রাতের ব্রহ্ম রাক্ষসের সাথে সাক্ষাৎ যুদ্ধে অনেকটাই কাহিল হয়ে পড়েছিলাম, তাই আমার খানিকটা বিশ্রামের প্রয়োজন ছিল। যখন আমার চোখ খুলল তখন সন্ধ্যা নেমেছে।
বিছানা ছাড়তেই বুঝলাম শরীর আমার এখন অনেকটাই সুস্থ। হঠাৎ কিছু একটা মনে হতেই আমি ছুটে বাইরে যাই। বাইরে যেতেই আমার শরীরের প্রতিটি মাংসপেশি হিম শীতল হয়ে গেল। আমি দেখলাম আমার সামনে এক বিরাট আকার দৈত্য দাঁড়িয়ে আছে, যার সারা মুখে রক্ত মাখা, মাথায় দুটো বাঁকানো সূর্য শিং, মুখের দুপাশ থেকে বেরিয়ে আসছে সুতীক্ষ্ণ সুচালো দুজোড়া দন্তরাজি, সুবিশাল রক্ত স্নাত খরসান নখযুক্ত দুই হাত, যা থেকে তখনও টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আমার ডান দিকের ঘরটাতে এই দিগ্বিজয়রা থাকে। আমি ছুটে গিয়ে দরজার বাইরে থেকে বন্ধ করে উঠোনে নেমে এলাম। গত রাতে আমি তৈরি ছিলাম না, কিন্তু আজ আমি তৈরি। আমি ব্রহ্ম রাক্ষসের সামনে এলে সে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গুমড়ে গুমড়ে গর্জন করতে থাকে। আমি বজ্রং বাণ মন্ত্র পড়তে শুরু করলাম। সাথে সাথে ব্রহ্ম রাক্ষসও আমার বলা মন্ত্রগুলো বলতে শুরু করে, কারণ সেও তো মন্ত্রজ্ঞানী। হঠাৎ আমার ময়ূর ভট্টের কথা মনে পড়ে গেল। তোমরা জানো কিনা জানি না, ময়ূর ভট্টের এক বিশেষ চর্মরোগ হয়েছিল। সেই রোগ মুক্তির জন্য ময়ূর ভট্ট ঔরঙ্গাবাদের দেওতে অবস্থিত দেও সূর্য মন্দিরের সামনে একটি অশ্বত্থ গাছের নিচে বসে সূর্যদেবকে প্রসন্ন করার জন্য সূর্য শতকম রচনা করেছিলেন। ওই সূর্য মন্দির পৃথিবীর একমাত্র সূর্য মন্দির যেখানে উদীয়মান সূর্যকে নয়, বরং অস্তমিত সূর্যকে পুজো করা হয়। তাই এই সূর্য মন্দিরের প্রবেশদ্বার পূর্ব দিকে নয়, তা পশ্চিম দিকে অবস্থিত। ময়ূর ভট্ট যখন সূর্য শতকম রচনা করেছিলেন, তখন সেখানে এক ব্রহ্ম রাক্ষস উপস্থিত ছিল। তার থেকে মুক্তি পেতে ময়ূর ভট্ট এক অভাবনীয় উপায় অবলম্বন করেন এবং ব্রহ্ম রাক্ষস থেকে মুক্তি পান। তার রচনা সম্পন্ন সেই সূর্যদেবকে সন্তুষ্ট করে রোগমুক্ত হন। আমিও সেই উপায় অবলম্বন করলাম। আমি নাকি স্বরে বজরং বাণ পাঠ করতে থাকলাম। ব্রহ্ম রাক্ষসের নাক নেই, অতএব সে আমার অনুকরণ করতে পারল না এবং কিছুক্ষণ পরে সেইখান থেকে চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিগ্বিজয়ের ঘরের দরজাটা খুলে দিলাম। আমাকে দেখে দিগ্বিজয় ছুটে এসে বলে, কি কি হয়েছে ঠাকুর মশাই? আমরা বাইরে ভয়ঙ্কর গর্জন শুনতে পাচ্ছিলাম, আর তার সাথে গনগনে কঠিন স্বরে মন্ত্রোচ্চারণও হচ্ছিল। কি ঠিক কি হচ্ছিল বাইরে? আমি একটু ক্লান্ত স্বরে বললাম, এখনকার মতো বিপদ কেটে গেছে, কিন্তু কিন্তু সে আবার ফিরবে। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি পড়েই যাচ্ছিলাম। দিগ্বিজয় দুই হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দিগ্বিজয়, এখান দিয়ে নদীটা গেছে, সেটা কোন দিকে? এই তো উত্তর পশ্চিম দিকেই তো রয়েছে বিহারী নদী, কিন্তু কেন ঠাকুর মশাই? আমি সেই প্রশ্নের উত্তর না দিয়ে ক্লান্ত ধীম স্বরে বললাম, আগামীকাল মঙ্গলবার আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে দিগ্বিজয়, সেগুলো জোগাড় করে রাখো। দিগ্বিজয় আমাকে ধরে ধরে ঘরে পৌঁছে দিয়ে বলে, আমি সব জোগাড় করে রাখবো ঠাকুর মশাই, আপনি এখন একটু বিশ্রাম করুন। আমিও বুঝতে পারছিলাম যে শরীরটা সঙ্গ দিচ্ছে না। আমি হঠাৎই বাড়ির কথা ভেবে আশঙ্কিত হয়ে পড়লাম। এর আগে যতবার কোনো যজমানের বাড়ি গিয়েছি, কোনোদিন বাড়ির জন্য দুশ্চিন্তা হয়নি, কিন্তু আজ হচ্ছে। বুঝতে পারলাম সমস্ত বিষয়টা একে অপরের সাথে জড়িত। তাই সবার আগে আমাকে স্থির হতে হবে। আমি ধ্যান আসনে বসে মনকে একাগ্র করার জন্য বীজ মন্ত্রের জপ করতে লাগলাম। কিছু পরে মনটা একটু শান্ত হলো। রাতে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোর ভোর উঠে চলে এলাম বিহারী নদীর পাড়ে। দিগ্বিজয় আমাকে কিছুতেই একা ছাড়তে চাইল না, সেও আমার সাথে এলো। আমি বিহারী নদীর পাড় থেকে মাটি নিতে গেলে দিগ্বিজয় বলে, ঠাকুর মশাই, মাটি নিতে হলে আমার গুদামের ওখান থেকেও নিতে পারতেন। ওখানকার মাটিটাও খুব ভালো,
এই অঞ্চলের সকলেই ওই মাটি ব্যবহার করে। আমি খানিক হেসে বললাম, তাদের কারক ভিন্ন আর আমার কারক ভিন্ন। এই নদী উত্তরপ্রদেশের সরজু নদীর শাখা প্রশাখার থেকে সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যা শহরের নদী, শ্রীরামের পবিত্র শহর। সেই নদীর পলি মিশে আছে এই নদীতে, আর যেখানে রাম সেখানেই হনুমান। এই ভীষণ বিপদ থেকে স্বয়ং হনুমানজি ভিন্ন কেউ উদ্ধার করতে পারবে না দিগ্বিজয়। এই নদীর মাটি দিয়ে তাই হনুমানজির মূর্তি নির্মাণ করতে হবে। নদী থেকে মাটি এনে তা দাওয়ায় রেখে আমি পরিশুদ্ধ হতে গেলাম। সেই দিন আর কিছু খেলাম না। পরিশুদ্ধ হয়ে এসে চন্দন কাঠ দিয়ে ছোট একটা কাঠামো নির্মাণ করে দাওয়ায় রাখা মাটির তাল সহযোগে হনুমানজির একটা প্রতিমা গড়লাম। তারপর সেটা শুকিয়ে গেলে লাল সিঁদুরের রং করে দিলাম। ততক্ষণে দিগ্বিজয় আমার দেওয়া তালিকার সব কটা জিনিস নিয়ে এসেছে। আমি তখন আমার পরিদেহ বস্ত্রটা পাল্টে পড়লাম একটা রক্ত লাল ধুতি, সমরঙা উত্তরীয় এবং কপালে লাল তিলক। আমি তখন মাতু পাগলির কথাগুলো বুঝতে পারলাম। যার কাছে ব্রহ্মাণ্ডের জ্ঞান আছে তাকে হারাতে গেলে সমুদ্রের গভীরতার প্রয়োজন। এই সমুদ্র পরিমাণ জ্ঞান শুধু একজনের কাছেই আছে, তিনি হলেন স্বয়ং হনুমানজি। তিনি ছোটবেলায় ফল ভ্রমে সূর্যকে খেয়ে নিয়েছিলেন। এক লাফে ভারত আর শ্রীলঙ্কার মাঝের বিশাল সমুদ্র পার হয়েছিলেন। শুধু তাই নয়, রাবণের সভাগৃহে বন্দী নবগ্রহকেও তিনিই মুক্ত করেছিলেন। সুতরাং এই মহাবিপদ থেকে একমাত্র বজরংবলী রক্ষা করতে পারেন। আমি দিগ্বিজয়ের আনা পুজোর সামগ্রী নিয়ে গেলাম জঙ্গলের ভিতরের সেই অশ্বত্থ গাছটার নিচে। আমার সাথে দিগ্বিজয়ের গোটা পরিবারও এসেছিল। আমি রজনী, দিগ্বিজয় আর দীপশিখার সাহায্যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে সেইখানে আসন পেতে পুজোর সামগ্রী গুছিয়ে বসলাম। পুজো শুরু হওয়ার আগে আমি বাকি সবাইকে বলে দিয়েছিলাম যে পুজো চলাকালীন যাই হোক না কেন কেউ যেন পুজো স্থান পরিত্যাগ না করে। হনুমান পুজোর আগে রাম সীতাকে স্মরণ করে পুজো শুরু করতে হয়। তারপর পুজোর ষোড়শ প্রচারের বিধি অনুসারে পুজো শুরু করলাম। একে একে সমস্ত অর্ঘ্য সাজিয়ে নিলাম একটা পাত্রে। জুঁই ফুল, সিঁদুর, লাল ফুলের মালা, জেনু, কলস, জুঁই তেল, লাল কাপড়, গঙ্গা জল, মেটে সিঁদুর, জলের কলস, সুগন্ধি, সর্ষের তেল, ঘি, ধূপ, প্রদীপ, কর্পূর, তুলসী পাতা, পঞ্চমৃত, লাল চন্দন, ফল, লাড্ডু, ছোলা, গুড়, পান এবং চাল সব সাজিয়ে শুরু করলাম হনুমান আরতি। তারপর একে একে চোখ বন্ধ করে করজোড়ে হনুমান স্তুতি ও পরে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। এই পদ্ধতিতে ব্রহ্ম রাক্ষস থেকে মুক্তি পেতে 107 থেকে 108 দিন সময় লাগে। কিন্তু আমার উপর মধুসুন্দরী দেবী এবং মাতু পাগলির সুছায়া ও আশীর্বাদ ছিল। বেশ কিছুক্ষণ পর আমি অনুভব করি যে অশ্বত্থ গাছটার সামনে বসে আমি পুজো করছিলাম সেইখানে পা দুলিয়ে বসে আছে সেই দৈত্যরূপী ব্রহ্ম রাক্ষস, এবং সে অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে এক মনে হনুমান মন্ত্র জপ করতে থাকলাম। হঠাৎ সে ঠিক আমার সামনে এসে কি যেন কিছু পিড়পিড় করে বলল। সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। একটু পরে আমার জ্ঞান ফিরলে আমি আবারও দৃঢ় চেতা হয়ে পুনরায় হনুমান মন্ত্র, হনুমান স্তুতি এবং হনুমান চালিসা জপ করতে শুরু করলাম। ব্রহ্ম রাক্ষস আবারও আমার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। ঠিক তখনই জঙ্গলের মধ্যে তুমুল ঝড় শুরু হলো। কোথা কোথা থেকে শুকনো পাতা, ভাঙা গাছের ডাল আমাদের দিকে উড়ে আসতে লাগলো, কিন্তু আমাদের কাউকেই তা ছুঁতে পারছিল না। এইবারে গাত্র বন্ধনটা ব্রহ্ম রাক্ষস ভাঙতে পারেনি।
কিছুক্ষণ আরো ওই ঝড় তাণ্ডব চলল, তারপর হঠাৎই সব শান্ত হয়ে গেল। ঠিক সেই সময়ে ব্রহ্ম রাক্ষস আকাশ বাতাস কাঁপিয়ে এক ভীষণ চিৎকার করে ওঠে। আর অসত্য গাছটায় হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে যায়। এমন সময় কোত্থেকে একটা লোক উড়ে এসে সেই অসম্ভব লেলিহান শিকার ভিতর ঢুকে পড়ল। লোকটাকে দেখেই দিগ্বিজয় বলে, ও তো আমাদের গুদামের ম্যানেজার নরেন। আগুনে পুড়তে থাকা অসত্য গাছটার থেকে তখন দুটো মরণভেদী চিৎকার ভেসে আসলো। খানিক পরেই ঝড়ের তাণ্ডব শেষ হয়ে যায়। চারিদিকের পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। আমি বুঝতে পারলাম ব্রহ্ম রাক্ষসের মুক্তি ঘটেছে। আমি যখনই কোনো যজমানের বাড়ি যাই তখন কাজ শেষে সেখানে 1-2 দিন কাটিয়ে আসি, কিন্তু এইবারে কেন জানি না মনটা বড়ই খচখচ করছিল। দিগ্বিজয়ের পরিবার বিপদমুক্ত হতেই আমি সেই দিনই বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। এসে দেখি তোমাদের বৌঠানের অবস্থা খুবই খারাপ। ভোরের কিছু আগেই সে আমাদের ছেড়ে পরলোকে পা বাড়ায়। এইটুকু বলেই তারানাথ থামলেন। আমাদের সে সময় কিছু বলার মতো ভাষা ছিল না। কি বা বলার আছে? তারানাথ কথাটা বলেই মুখটা ঝুঁকিয়ে নিলেন। বুঝতে পারলাম তিনি নিজের আবেগগুলোকে সংযত করার জন্য সময় নিচ্ছেন। ঘরের ভেতরে তখন পিন পতনের স্তব্ধতা। পরিবেশ খানিকটা হালকা করার জন্য আমি গলাটা একটু ঝেড়ে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বুঝতে পারলাম না। অসত্য গাছটায় ব্রহ্মরাক্ষসের বাস ছিল, তাই ব্রহ্মরাক্ষস থেকে মুক্তি স্বরূপ গাছটা আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু ওই ম্যানেজার নরেন, তার কেন এমন পরিণতি হলো? তারানাথ ততক্ষণে নিজেকে সামলে নিয়েছিলেন। তিনি গম্ভীর স্বরে বললেন, সে নরেন ছিল না বিভূতি, সে কল্লোল ছিল। নাম ভারিয়ে বেশভূষা পাল্টে সে দিগ্বিজয়ের গুদামের কাজে যোগ দিয়েছিল। মূলত হিংসের বশে সে দিগ্বিজয়ের ক্ষতি করতে চেয়েছিল। তারপর তার কুনজর পড়ে দীপশিখার ওপর, কিন্তু সে ততক্ষণে নবেন্দুর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েছে, আর সেটা কল্লোলকে আরো হিংস্র করে তোলে। সে প্রথমে নবেন্দুকে ভুল বুঝিয়ে দীপশিখার থেকে দূরে করে। দীপশিখার বিয়ে হয়ে গেলে নবেন্দু নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর দীপশিখা বিধবা হয়ে ফিরে আসে। তখন নবেন্দু আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দীপশিখা তখন সেই দিকে আর যেতে চায়নি। কল্লোল এই সুযোগটা নিয়ে নবেন্দুকে কুপ্রস্তাব দিয়ে ব্রহ্ম রাক্ষসকে জাগানোর পুজো অনুষ্ঠান করে এবং পরে ব্রহ্ম রাক্ষসকে শুধুমাত্র তার আজ্ঞাবহ করার জন্য ব্রহ্ম রাক্ষসের হাতেই নবেন্দুর বলি দেয়। দিগ্বিজয় তার বিধবা বোন দীপশিখাকে পুনর্বিবাহ দেওয়ার চেষ্টা করে, সেটাও কল্লোলের ক্ষোভ বৃদ্ধির কারণ হতে পারে। ওই কিছু লোক থাকে না, যাদের মানসিকতাই হয় যে আমার নয় তা কারুর নয়। কল্লোলও সেই একই মানসিকতার লোক। কিশোরী এবার খানিক স্তিমিত স্বরে বলে, ঠাকুরমশাই, আপনার পিঠের ওই দাগটা দেখতে পারি, যেটা ব্রহ্মরাক্ষসের নখের আঘাতে হয়েছিল? কিশোরীর কথা শুনে তারানাথ আলতো হেসে গায়ে পরা পাতলা ফতুয়াটা খুলে পিঠটা দেখায়। আমরা দেখি পিঠের উপরের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত আড়াআড়ি ভাবে রয়েছে একটা সুগভীর ক্ষতের দাগ। সেই দৃশ্য দেখে আমরা দুজন কিছুক্ষণের জন্য শব্দহীন হয়ে পড়েছিলাম। আমাদের চোখের সামনে সে রাতের ভয়াবহ দৃশ্যপট ভেসে ওঠে। যদি সে রাতে মাতু পাগলি না আবির্ভূতা হতেন,
তাহলে যে কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারত তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। সত্যি আমাদের তারানাথের জন্য বড় গর্ব হয়। এমন এমন সাত্বিক তান্ত্রিক মানুষ যে অন্যের সাহায্যার্থে নিজেকেও বিলিয়ে দিতে এক মুহূর্তের জন্যও ভাবেন না। ঘরের ভেতরের আবেগময় পরিবেশের সামঞ্জস্য রাখতেই হয়তো সারাদিনের গুমোটের পর বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকিয়ে তুমুল বৃষ্টি শুরু হয়। এতক্ষণ শুনছিলেন তানিমা সাহার কলমে ব্রহ্ম রাক্ষসের কবলে তারানাথ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর আমরা 1 লাখ পরিবারের অনেকটা কাছাকাছি চলে এসেছি। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের সমস্ত আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।